তো আমরা আবার ২ পয়সার পডকাস্ট নিয়ে চলে এসেছি আবার একটু গ্যাপের পরে, এবং অপেক্ষার ফল সবসময় ভালো হয় আমরা সবাই জানি। তো আমরা দেখতে পাচ্ছি নিচে অপরদা যে চেঙ্গিসের সিংহাসনে বসে রয়েছে। যদি এটা আমার মাথায় আসেনি, স্বর্ণজ্যোতির মাথায় আসছে, চেঙ্গিসের সিংহাসনে অপরদাকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে জিদ্দাকে নিয়েও কথা হবে, আরো অনেক ব্যাপার নিয়ে কথা হবে, নানা রকম ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো একদম প্রথমে আমি যেটা নিয়ে মেনলি কথা বলতে চাইবো, দুজনের কাছেই আমার কিছু জানার রয়েছে এটা নিয়ে। আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি বিনোদিনী নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। বিনোদিনী রিলিজ করলো, রুক্মিণী মৈত্র মোটামুটি একটা বিজনেস দিল। এবার খবর আসছে যে অপরদিকে শুভশ্রী গাঙ্গুলি বিনোদিনী করছে, এবং সেটা নিয়ে একটু কাটা ছড়াছড়ি দুপক্ষের করতে হচ্ছে। রুক্মিণীদি নানা রকম বক্তব্য রাখছে, শুভশ্রীদি নানা রকম বক্তব্য রাখছে। তো তোমাদের মতে এই যে একটা বিনোদিনী এলো, আবার কি টলিউডে একটা বিনোদিনী হওয়া, প্রথম কথা এটা নিয়ে বলে, এটা কি ঠিক হচ্ছে? এটা নিয়ে তোমাদের মতামত বলো, অপরদা এবং স্বর্ণজিৎ দুজনই। প্রিন্স মানেই কি বিতর্ক? প্রিন্স শুরুতেই বিতর্ক নিয়ে টেনে নিয়ে আসলো কেন? শুরুর দিকে অডিয়েন্সের মানে এটা এক্সাইটমেন্টটা থাকবে শুরু থেকে অ্যাকশন ঢুকিয়ে দিয়েছে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিনোদিনী নিয়ে বিতর্কটা কি হচ্ছে সেটা দর্শকদের ফার্স্ট একটু ছোট করে বলে নেওয়া ভালো। যে বিনোদিনী সিনেমাটা তো এসে গেছিল জানুয়ারির শেষেই। সিনেমাটা কতটা সফল হয়েছে আমি জানি না, তবে মোটামুটি অনেকে ভালো বলেছে, অনেকে খারাপ বলেছে, একটা মিক্স রিভিউ এসছে। আরো ভালো হতে পারতো এই ওপিনিয়নটা তো আছেই। আর এবার বিনোদিনী, নটি বিনোদিনী যে তার ক্যারেক্টারটা নিয়ে আরো একটা সিনেমা আসতে চলেছে সৃজিত মুখার্জির পরিচালনায়। তো সেই সিনেমাতে নটি বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্রের বদলে, বা ওই রকম রুক্মিণী মৈত্র সেই সিনেমায় নেই, তার বদলে আছেন শুভশ্রী। সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কটা কি তৈরি হয়েছে তোমরা বলো, তাহলে সেটা বেশি ইন্টারেস্টিং হবে শুনতে। না, বিতর্কটা মেনলি এটা হচ্ছে কি, রিসেন্টলি খবর আছে, মানে রুক্মিণীদি আর কি জানায় যে সৃজিত মুখার্জি আমাকে এই সিনেমাটা অনেক আগে অফার করেছিল, এবং সেখানে রুক্মিণী মৈত্র ক্লিয়ারলি প্রথমে বলে যে আমাকে বিনোদিনী ক্যারেক্টারটা না, আমাকে রাইয়ের ক্যারেক্টারটার জন্য অফার করা হয়েছিল, এটা আর কি বলা হয়। এবার আনন্দবাজার এই খবরটাকে পুরোপুরি চেপে দিয়েছে এরকম করে যে সৃজিত মুখার্জি রুক্মিণীকে আর কি বিনোদিনী আর কি অফার মানে করেছিল, সেটা আর কি রিজেক্ট করেছে। এবার সৃজিত মুখার্জি সেটা নিয়ে পোস্ট করেছে যে এরকম ভুলভাল খবর কেন বলা হচ্ছে, আমি কখনোই রুক্মিণীকে বিনোদিনীর জন্য অফার করিনি, এখান থেকে শুভশ্রী করার কথা। আবার শুভশ্রী গাঙ্গুলি একটা বক্তব্যতে জানিয়েছে যে এই মুহূর্তে বিনোদিনী যদি কেউ বেস্ট করতে পারে সেটা আমি সেরাটা দেওয়ার চেষ্টা করবো, মানে কোথাও গিয়ে রুক্মিণীকে একটু হালকা খোঁচা দেওয়ার চেষ্টা। তো এই নিয়ে আর কি চলছে আর কি, দেবদার মানে প্রাক্তন এবং বর্তমানের মধ্যে ক্যাচার লেগেছে বিনোদিনী, পাক্কা বাংলায় বলতে গেলে এটাই মানে দাঁড়াচ্ছে। এবার স্বর্ণ যদি বলুক আর কি। আমি আমি এই কন্ট্রোভার্সির ব্যাপারে আমি জানতামই না, আমার কোনো রকম আইডিয়াই নেই, ঠিক আছে। তো আমি আমি প্রিন্সের কাছে শুনলাম। তো আমাদের অ্যাকচুয়ালি এখন দেবদার থেকে জানা উচিত যে দেবদা কি ফিল করছে, কার বিনোদন হওয়া উচিত। আলটিমেটলি তো দেবদার এক্স আর দেবদার প্রেজেন্টের মধ্যে তো লড়াই। তো এখানে আমি আর কি, বিনোদিনী নিয়ে বিনোদন তোমরাই নিচ্ছ। কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে রুক্মিণী মৈত্র মানে ওভার কনফিডেন্সের জন্যই হোক, প্রমোশনের জন্যই হোক, উনি কিন্তু প্রচুর ভুলভাল বকেছেন, এবং সেই নিয়ে কিন্তু ওনাকে অনেকে কিন্তু ট্রোল করেছে, রোস্টিং হয়েছে, ট্রোলিং হয়েছে, মিমিক্রি করা হয়েছে। এবং বিনোদিনী সিনেমাটাও মানে পুরো আপ টু দা মার্ক কিন্তু নয়, মানে সিনেমাটা ভালো হওয়ার অনেক জায়গা ছিল, এবং বিজনেসে তো প্রচুর মার খেয়েছে। ইভেন কি কর্পোরেট বুকিং এও কিন্তু বিনোদিনীর নাম কিন্তু আছে। ফলে আমি বলবো যে রুক্মিণী মৈত্রকে এই চ্যাপ্টারটা ভুলে গিয়ে নতুন নিউ প্রজেক্টের দিকে তাকাতে, আর আনন্দবাজারের কাজ কি লোকের মধ্যে ঝামেলা লাগানো বাদ দিয়ে, আমাকে কেউ বুঝিয়ে বলুক এটা, ঠিক আছে। আর এইসব ফালতু বিতর্কতে ওই লহ গৌরাঙ্গের নাম রে বলে ওই সিনেমাটা আসছে না, যেখানে শুভশ্রী গাঙ্গুলি হতে যাচ্ছে। দেখ প্রিন্স, তুই যদি জানতে চাস যে এদের মধ্যে কে ঠিক কে ভুল, দেখ আমি এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে না কাউকেই বিশ্বাসই করি না। সবার নিজের নিজের বক্তব্য থাকে, সবাই নিজের নিজের কাছে হিরো। আর কার কথা কে কাকে গিয়ে কি বলেছে, সেটাকে কিভাবে মিডিয়াতে প্রেজেন্ট করা হয়েছে, এগুলো নিয়ে আমার মাইরি বলছি কোনো জাস্ট এখন আর জাস্ট কোনো আগ্রহ নেই, ঠিক আছে। এইসব জিনিস খুব পাতি বলে খুব মনে হয় আমার, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি ব্যাপার। ব্যাপার হচ্ছে এইখানে বিতর্কটা আসছে এই কারণে যে রুক্মিণী মৈত্র এবং শুভশ্রী দুজনে দুদিকে আছে। এখানে শুভশ্রীর বদলে যদি মিমি থাকতেন তাহলে এত বিতর্ক হতো না। ইন্টারেস্টিং গসিপের টপিক এটা এই কারণেই হয়ে যাচ্ছেন যে এখানে দেব কোথাও রিলেটেড আছে মাঝখানে, তার জন্য এটা ইন্টারেস্টিং গসিপের টপিক।
এবং আনন্দবাজার বলে না, যে কোনো মিডিয়া হাউস এইভাবেই চেষ্টা করে যে কোনো খবরকে বিক্রি করার, পরিবেশন করার। তো সেখানে একটু টুইস্ট থাকে, যার জন্য সেটা ইন্টারেস্টিং লাগে শুনতে। তো সেক্ষেত্রে সৃজিত মুখার্জি ব্যাপারটা ক্লিয়ার করেই দিয়েছেন যে এখানে রুক্মিণীর সাথে শুভশ্রীর কোথাও কন্ট্রাডিকশন নেই। মানে ফার্স্ট চয়েস শুভশ্রীর চরিত্রে শুভশ্রী ছিলেন, রুক্মিণীর চরিত্রে রুক্মিণী ছিলেন, একে রিপ্লেস করে উনি এসছেন, এরকম ব্যাপারটা কোনোভাবেই নয়। সেক্ষেত্রে বিতর্কের আর কোনো জায়গা অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না। এবার দেখা যাক, কিন্তু বিতর্ক একটা হবেই। সেটা হচ্ছে শুভশ্রী যখন বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন, সেটার যখন আমরা আউটপুটটা পর্দায় দেখতে পাবো, কম্প্যারিজন আসবে রুক্মিণী আর শুভশ্রী। এবং সৃজিত মুখার্জির সিনেমা মানে সেখানে মার্কেটিং এর ব্যাপারটা একটা অন্য লেভেলে থাকে। এই সিনেমার মার্কেটিং স্ট্র্যাটেজি এটাই হতে পারে যে এই কম্প্যারিজন আসছে, এটার জন্য বিতর্ক হবে, এটার জন্য নানা আলোচনা হবে, এবং এই ব্যাপারটা বন্ধ হয়ে যাবে এরকমও মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে সেই হিসাবে এই সিনেমাটা একটা হাইপ পেয়ে যাবে। আর বাংলার বুকে কোনো চরিত্র যে এক্সক্লুসিভলি একজনই প্লে করছে এটা তো হয় না। মানে ফেলুদাও আমরা দেখেছি যে গোটা ইন্ডাস্ট্রির সবাই একবার করে ফেলুদা করেছে, ব্যোমকেশও আমরা তাই দেখেছি, সবাই একবার করে ব্যোমকেশ প্লে করেছে। তো বিনোদিনীর ক্যারেক্টারটাও যদি আজকের দিনে দাঁড়িয়ে খুব জনপ্রিয়, খুব রিলিভেন্ট হয়ে যদি যায়, তো পরে অন্যান্য অ্যাক্ট্রেসরা তাদের মতো করে আবার ট্রাই করবে, এ তো হতেই থাকবে। ঠিক আছে, প্রিন্স বলে দেখি, রুক্মিণী মৈত্রের মতো কি পারবে শুভশ্রী করতে? কে কাকে ছাপিয়ে যাবে? হ্যাঁ দেখো, আমার ব্যক্তিগতভাবে সিনেমাটা নিয়ে যদি কথা বলি বা বাদ দিয়ে আমি যদি বলি, রুক্মিণী মৈত্রের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছিল, আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছিল। মানে হয়তো পুরোপুরি মানায়নি, কিন্তু রুক্মিণী মৈত্র নিজেকে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করেছিল, বিনোদিনী হয়ে ওঠার একটা আপ্রাণ চেষ্টা করেছিল, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইন্দুবালা ভাতের হোটেল বলি বা আরো কিছু কাজ বলি, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু প্রমাণ করেছে শুভশ্রী গাঙ্গুলি কি করতে পারে, পরিণীতা বলি। তো মানে একটা কিন্তু কম্পারিজনে বিরাট জায়গা কিন্তু আসবে দুজনের মধ্যে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সৃজিত মুখার্জি একজন ভালো পরিচালক, সে আরো ব্যাপারটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, যেটা রামকুমার মুখার্জি করেছে তার থেকে আরো বেটার কিছু আই থিঙ্ক দেওয়ার চেষ্টা করবে। তো এক্ষুনি বলা মুশকিল কে কাকে ছাপিয়ে যাবে, আমরা টিজার বা অ্যানাউন্সমেন্টে আরো বেটার বুঝতে পারবো। তবে মানে শুভশ্রী গাঙ্গুলি কিন্তু আপকামিং লাইন আপ বেশ ভালো, এবং মানে একটা নিজস্বতা একটা রাখার চেষ্টা করছে, নিজে একটা নারীকেন্দ্রিক চরিত্র পরপর করছে, আমরা বেশ কিছু অ্যানাউন্সমেন্ট তার দেখলাম। তো শুভশ্রী গাঙ্গুলির লাইন আপ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, বেশ ভালো। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আর এবার যদি আমরা ছাবাতে যাই, ছাবার কিন্তু বক্স অফিস দারুণ গতিতে এগোচ্ছে, কোনো সন্দেহ নেই এটাতে। এবং আমি যদি আজকের বক্স অফিস যদি অ্যাড করি, প্রায় 400 কোটি ছুঁই কিন্তু হয়ে যাবে আজকের বক্স অফিস যদি অ্যাড করা যায়, এবং একটুখানি থামার নাম নেই। নর্মাল দিয়ে 19 কোটি 20 কোটি করে কালেকশন আসছে। তো সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য, যে ছাবা এত কোটি যে কামাচ্ছে, এটা কি মানে হওয়া উচিত, মানে এতটা ভালো কামানোর মতো সিনেমা, নাকি এর থেকে একটু কমে আটকে যাওয়া উচিত ছিল? কি মনে হয় যে ছাবার এই সফলতা নিয়ে কি বলবে? স্বর্ণ যদি বলো। বলো তুমি একটু ফার্স্টে বলে নাও, আমরা সেইটা শুনে শুনে বলবো। আমার বলা যা বলার হয়ে গেছে, আমি পরে বলছি, তোমরা বলো আগে। না, এখানে প্রিন্স হচ্ছে গিয়ে ছাবার ফ্যান, অভ্রদা হচ্ছে গিয়ে ছাবার ফ্যান নয়। আর আমি হচ্ছে গিয়ে দুপক্ষের লড়াই দেখে আমি ক্লান্ত। মানে প্রিন্স আর অভ্রদার কথা আমি বলছি না, বামপন্থী এবং ডানপন্থী লোকেদের প্রত্যেকের থিওরি এবং সম্বাজির ব্যাপারে এখন সবাই এক্সপার্ট। ঠিক আছে, সম্বাজি চরিত্রহীন ছিল, সম্বাজি এই ছিল, ইভেন কি যে বেসিক যে টাইম লাইন সেগুলোকে পর্যন্ত লোকে গুলিয়ে ফেলছে। বামপন্থীরা কিছু ঐতিহাসিকের নাম নিচ্ছে, ডানপন্থীরা অন্য কিছু ঐতিহাসিকের নাম নিচ্ছে। কারুর বই পড়িনি, কারুর ইনফরমেশনকে ভেরিফাই করার জন্য আরো 1000 জনের ভিডিও দেখতে হবে বা বই পড়তে হবে। এত কিছু বাদ দিয়ে আমি ছাবা থেকে অনেক দূরে চলে গেছি। আমার খালি একটাই জিনিস মাঝখানে মনে হয়েছিল যে স্কাই ফোর্সের যে বক্স অফিস, সেটার মধ্যে প্রচুর ঘোটালা ছিল। ঠিক আছে, ছাবা সেখান থেকেই এসছে। ছাবার বক্স অফিসে কি কোনো রকম ঘোটালা আছে? এটা হচ্ছে কি প্রথম কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি যে স্ত্রী 2 যত পয়সা কামিয়েছে, ছাবা কি সেটাকে বিট করতে পারবে? ঠিক আছে। আর 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি যে ভাই, ছাবা এখন কাইন্ড অফ আনস্টপেবল। ছাবাকে রিয়েলি এখন থামানো যাবে না। এই ক্রেজি বলে যে ফিল্মটা আসছে, মার্চ মাসে, আমি জানি না কি আসছে, বাট কোনো বড় রিলিজ তো নেই এই মুহূর্তে। ফলে ছাবা কিন্তু এখনো চলবে অনেকদিন, আমার এটাই মনে হয়। ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে যে এই সিনেমাটা নিয়ে আলোচনা হচ্ছে না আসলে, এই সিনেমার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হচ্ছে।
তো সেগুলো নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমি আমার ছাবার রিভিউতে বলেছিলাম যে ঐতিহাসিক অনেক কিছু এদিক ওদিক হয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না। কারণ আমরা সিনেমা নিয়ে কথা বলছি, আমরা শম্ভুজি কি করেছিলেন, শিবাজি কি করেছিলেন, ঔরঙ্গজেব কেমন ছিল, সেই নিয়ে আমরা কথা বলতে তো বসিনি। সিনেমা হিসেবে ছাবা কেমন, এটা যদি শুধু বিচার করতে হয় তাহলে বামপন্থী ডানপন্থী কোনো মতামত এখানে দাঁড়াই না, সেগুলো নিয়ে আলোচনা হয়ই না। সিম্পল কথা, ছাবা সিনেমা হিসেবে আমার অতটা ভালো লাগে। এবার সেক্ষেত্রে ওই ঐতিহাসিক ব্যাপার, ইতিহাস টানতে গেলেই হবে কি 10 জন ঐতিহাসিক 10 রকম বলেছে, এর রেফারেন্স দেবে, সে তার রেফারেন্স দেবে, এবং যে যার রেফারেন্সে দিক না কেন অন্যজন অন্য আরেকটা রেফারেন্স এনে বলবে আগের গুলো সব বাজে। এখন তো ইতিহাস বদলে যাচ্ছে প্রতিদিন, তো শাসক অনুযায়ী ইতিহাস বদলে যায়, সেটা ওইসব আমরা বিতর্কে কেন ঢুকবো? শুধু শুধু সিনেমাটা কেমন, তার মেরিট কেমন, সেইটা শুধু আমরা বিচার করবো। শাহুজি, শম্ভুজি, আচ্ছা হ্যাঁ, আরো একটা ব্যাপার, আমার ওই ভিডিওটার কমেন্টে দেখছিলাম সব লিখছে যে ছত্রপতি শম্ভুজি মহারাজ। হ্যাঁ, সবাই ছত্রপতি শম্ভুজি মহারাজ কেন বলছে আমি ঠিক বুঝতে পারছি না। এটা মহারাষ্ট্রের লোকে বলবে, তাদের কাছে এটা খুব সাধারণ এবং কমন টার্ম, কিন্তু আমরা তো শম্ভুজিকে শম্ভুজি বলেই অভ্যস্ত, শিবাজিকে শিবাজি বলেই অভ্যস্ত। আমরা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ঠাকুর স্যার বলি না, বা রবীন্দ্রনাথ স্যার বলি না, তাই না? সুভাষচন্দ্র বোস বা জগদীশ চন্দ্র বোসকে জগদীশ চন্দ্র স্যার বলি না। তো আমরা কেন হঠাৎ শম্ভুজি মহারাজ বলছি, আমি সেটা নিয়ে খুবই অদ্ভুত অবাক হয়ে গেছি ব্যাপারটা দেখে। যাই হোক, তো প্রত্যেক কথা, সিনেমাটা নিয়ে যেটা ব্যাপার, সেটা আমার সিনেমাটা ভালো লাগেনি, এটাই সিম্পল বলেছি। এবার সেই সিনেমাটা যদি অনেক ব্যবসা করে, তাতে সিনেমাটা ভালো হয়ে যায় না। অনেক ব্যবসা করতেই পারে, হাইপ ভালো আছে, মার্কেটিং ভালো আছে, সিনেমাটার অন্য কোনো কারণ আছে যে কারণে সেল হচ্ছে ভালো, 1000টা কারণ থাকতে পারে, তাতে কি সিনেমাটা ভালো হয়ে গেল? এনিওয়ে, এবার প্রিন্স বলো। হ্যাঁ, আমার মোটামুটি ছাওয়া সিনেমাটা কেমন লেগেছে সেটা নিয়ে তো আলোচনা করেছি, কথা বলেছি। তবে বক্স অফিস এখন বলা খুব মুশকিল, কোনটা সঠিক বক্স অফিস কোনটা সঠিক বক্স অফিস নয়। এখন যে কোনো সিনেমাকেই 400 কোটি 450 কোটি 500 কোটির একটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে বক্স অফিস দিয়ে কোনোদিন সিনেমার গুণগত মান বোঝা যায় না, এটা একদম ফ্যাক্ট। কারণ গাদার 2 তো একটা হিউজ বক্স অফিস এনেছে, কিন্তু ওটাকে কখনোই সান্নি দেওয়ালের জীবনের একটা সেরা সিনেমা তোমারও হয়ে গেল, তুমি যতই সবার সাপোর্ট করো, গাদার খারাপ বলেছে মানে তোমার হয়ে গেল। সেটাও ব্যাপার, সেটাও ঠিকই বলেছো। হ্যাঁ, তো এই মুহূর্তে দাঁড়িয়ে বক্স অফিস যেভাবে এগোচ্ছে বা যে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এদের লক্ষ্য এখন 500 কোটি এটাকে পার করতেই হবে। মানে প্রথম থেকে একটা অডিয়েন্সের সাপোর্ট ছিল, এখন সিনেমাটা একটা ভালো হাইপ পেয়ে গেছে, এত আলোচনা কথাবার্তা হচ্ছে। আর এই যে বিতর্কতা ঠিক না ভুল সেটা নিয়ে তোমরাও যেটা বললে, আমিও সেটার সঙ্গে পুরোপুরি একমত, আমি সেই দিকে যাচ্ছি না। মানে সিনেমাটা শেষ পর্যন্ত ভিকি কৌশলকে মানে একটা সুপারস্টার কি বানাতে পারলো, সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। কারণ সুপারস্টার কি এইভাবে তৈরি, এখন ভিকি কৌশলকে সবাই সুপারস্টার বলছে, ভিকি কৌশল সুপারস্টার হয়ে গেল। তো এইটা আমার প্রশ্ন, যে এই সিনেমায় কি ভিকি কৌশলকে সুপারস্টার বানালো নাকি না, এটা নিয়ে কি বলবে? কেন বানায়নি? আমার মনে হয় সুপারস্টার, ভিকির জমি কিন্তু খুব শক্ত করে দিল, ঠিক আছে, ভিকির খুঁটি কিন্তু একদম শক্ত করে দিল, ঠিক আছে, ওকে। বাট সুপারস্টার বানালো, দেখ সুপারস্টার হওয়ার জন্য এখন ভিকির আপকামিং সমস্ত সিনেমাকে ব্লকবাস্টার হতে হবে। কিন্তু ছাবা কিন্তু ভিকির পারফরমেন্স ভালো, সব ঠিক আছে, কিন্তু এখানে যদি এই হিস্টোরিক্যাল ব্যাকড্রপ আর এই হিন্দু মুসলিম ব্যাপারটা না যদি থাকতো, তাহলে এই সিনেমাটা কি এত সুপারহিট কি হতো? কারণ ভিকি কৌশল আগেও তো সর্দার উধমের মতো ফিল্ম করেছে, শ্যাম বাহাদুরের মতো ফিল্ম করেছে, ঠিক আছে, তখন তো সেভাবে, বা উড়ির মতো, ঠিক আছে, উড়ির সময় সে খুব নতুন একটা মুখ ছিল, ঠিক আছে। ভিকির প্রচুর ভালো ভালো সিনেমা আছে, ভিকির খুবই, মানে আমি বলছি যে ভিকি কৌশলের কেরিয়ার গ্রাফের দিকে আমি যদি তাকাই, ফিল্মের কোয়ালিটি আর ভার্সেটাইলিটি নিয়ে, তাহলে ভিকির সাথে একজন বড় স্টারের তুলনা করা যায়, সেটা হচ্ছে গিয়ে রণবীর কাপুর। দুজনেই খুব কোয়ালিটি ফিল্ম করেছে, আলতু ফালতু ফিল্ম বাদ দিয়ে। ভিকির তাও একটা দুটো আছে, ওই ব্যাড নিউজের মতো একটা দুটো আছে একদম জঘন্য ফিল্ম, ঠিক আছে, বা মন মর্জিয়ার মতো ফিল্মকেও জঘন্য বলাই যায়। রণবীর কাপুরেরও আছে, শামশেরা, হাবিজাবি, হ্যাঁ রণবীর কাপুরেরও আছে, কিন্তু আমি বলছি যে ওদের যে স্ক্রিপ্ট চয়েস, সেটার মধ্যে কিন্তু একটা স্বাতন্ত্র্য দেখতে পাওয়া যায়। ওরা কিন্তু বাকি হিরোদের মতো সেফ ফর্মুলায় কিন্তু খেলছে না,
ঠিক আছে, এবং ওদের সিনেমার কিন্তু একটা কোয়ালিটি থাকে। এখন এটার পরে কি হবে বলা যাচ্ছে না। অ্যানিমেলের পরেও রণবীর কাপুরকে তো অনেকে সুপারস্টার মানে, কিন্তু জানি না, কারণ এরা কতটা বদলে যাবে এটা আর এদের নেক্সট 2-3 বছর দেখলে পর বোঝা যাবে যে আরো এদের আদৌ এরা সুপারস্টার হতে পেরেছে কিনা, ওই সাকসেসটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে কিনা, যে ওদের নামে টিকিট বিক্রি হতে হবে। সেটা কি হবে ভিকির পরের সিনেমাতে? এটা হচ্ছে কি বড় কোয়েশ্চেন। হবে যদি ছাবারের মতো সিনেমা আসে, যদি তাহলে হবে, বা গাদারের মতো সিনেমা আসে, গাদার 2 এর মতো, তাহলে হয়তো হবে, কিন্তু এমনি নর্মাল অন্য কোনো সিনেমা আসলে তাহলে হবে না ভিকি কৌশলের নামে, এটা সবাই জানে। ভিকি কৌশল কেন, রণবীর কাপুরেরও স্টারডাম এখনো আমার মনে হয় না সেই লেভেলে পৌঁছেছে যে ওর নামে টিকিট বিক্রি হবে। আমার মনে হয় না হ্যাঁ, মানে আমি এখনকার দিনে আর কখনো আ- সম্ভব কোনো কারোর পক্ষে যে ওই স্টারডামটা অর্জন করা, যে তার নামে টিকিট বিক্রি হবে। কারণ এখন এত এক্সপোজার এবং লোকে কন্টেন্টের এত বেশি কন্টেন্ট পাচ্ছে, লোকে স্টার দেখে আর সিনেমা দেখতে যায় না। কজন যায় স্টার দেখে সিনেমা দেখতে? তুলনামূলক কম। এখন কন্টেন্টের উপরে সবকিছু। তো সেক্ষেত্রে ভালো কন্টেন্ট না হলে যত বড় স্টারই হোক তার সিনেমা মুক্তব্রে পড়বে। শাহরুখ খান, সলমান খান পারছে না, অন্যদের কথা তো ছেড়েই দিলাম। আচ্ছা, পাঠান 2 তো এবার আমরা ছাপা থেকে বেরিয়ে পাঠান 2 কি হয়েছে? স্ক্রিপ্ট লক হয়ে গেছে। পাঠান টু তো স্ক্রিপ্ট লক হয়ে গেছে, স্ক্রিপ্ট লক হয়ে গেছে, এবার হবে। তারপর মানে কি হচ্ছে বলো একটু, বলো। এটা ডেডিকেটেড ভিডিও থেকে ছেড়ে রাখলে হবে না, প্লিজ বাকিটা বলো। না না, আমি জাস্ট বললাম যে পাঠান 2 স্ক্রিপ্ট লক হয়ে গেছে, এটাতে তোমার রিয়াকশন কি? পাঠান ভাল লেগেছিল? পাঠান 2 নিয়ে এক্সাইটেড? প্রিন্স বলো, তোমাকে জিজ্ঞাসা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে যদি বলো, দেখো আমি যেটা শুনলাম, যেটা এখন অব্দি খবর এসছে, যে পাঠান টুতে নাকি স্পাই ইউনিভার্সের ভেতরে দ্বন্দ্বটা নাকি দেখানো হবে, মানে এই যে টাইগারের সঙ্গে টাইগার ভার্সেস পাঠান, এই যে ব্যাপারটা যেটা নিয়ে সিনেমা আর কি হতে চলেছে, সেটা নাকি মানে পুরো ভিতরে নাকি এটা স্টোরির মধ্যে থাকবে, প্লাস স্পাই ইউনিভার্সের মধ্যে একটা মানে কি বলবো, এটা পুরোপুরি নানা রকম প্রবলেমেটিক কিছু দেখানো হবে। এবং শোনা যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান ক্যাচাল এই ধরনের সিনেমা নাকি হবে না, মানে এসআরকে প্রথম থেকে এটাই রিকোয়েস্ট করেছিল, যদি পাঠান 2 হয় এমন কিছু করতে হবে যেটা পুরোপুরি ইউনিভার্সাল থেকে অন্যরকম কিছু হবে, যেমন ওয়ার 2টাও আশা করা যাচ্ছে একটু অন্যরকম কিছু হয়তো হতে পারে, যে কারণে আমি এক্সাইটেড আছি। না হলে অ্যানাউন্সমেন্ট থেকে বা টিজার থেকে যদি দেখেছি একই টাইপের গল্প, এসআরকে কে সেই একইভাবে দেখা যাচ্ছে, তাহলে আমার মনে হয় না পাঠানের মতো সেই রকম লেভেলে ওয়ার পড়বে বলে। তবে যেহেতু এসআরকে আবার স্পাই ইউনিভার্সে ফিরবে, পাঠান চরিত্রটা ফিরবে, সেক্ষেত্রে একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। আর এবার শুনছি পরিচালকও নাকি পাল্টাবে, সেটাও একটা চিন্তার জায়গা, কারণ সিদ্ধার্থ আনন্দ মানে সিনেমাটাকে যে পর্যায়ে নিয়ে গেছিল, বা এসআরকে কে যেভাবে কাজে লাগিয়েছিল, বা জন আব্রাহামকে যেভাবে কাজে লাগিয়েছিল, শোনা যাচ্ছে অয়ন মুখার্জি বা অন্য কেউ ডিরেক্ট করবে, তো সেই লেভেলটা ম্যাচ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন অবশ্যই থাকছে। তবে এক্সাইটেড তো আছি, এসআরকে পাঠানোয় ফেরা মানে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করবে, সেটা রয়েছে। তবে বিরাট কিছু আশা এখন থেকে রাখতে চাই কিনা, অপরাধ বলুক এবার। আচ্ছা, এবার আমি প্রিন্সের কাছে আরেকটা প্রশ্ন আছে আমার, যে এই যে এই খবর টবর গুলো পাও তোমরা, লিক্স পাও, এক্সক্লুসিভ খবর পাও, মনে হয় প্রডিউসারের সাথে বা ডিরেক্টরের সাথে তোমাদের চেনা জানা আছে, তো এইগুলো তোমরা কিভাবে পাও, কোথা থেকে পাও, একটু আমাদেরকে একটু বলো না, তাহলে অন্য যারা দেখবে ভিডিও, অনেকেই তো নতুন চ্যানেল শুরু করছে, তারা একটু শিখতে পারবে, তারা একটু জানতে পারবে, আমরাও জানতে পারবো, আমরা এটা দেখো, অনেক সময় বিভিন্ন বলিউডের যে সমস্ত ট্রাস্টেড মানে সোর্স গুলো রয়েছে সেখান থেকে খবর পাওয়া যায়। এবার অনেক সময় সেই সবসময় সোর্সটা আমরা কি, নজরে মানে রাখতে তোমাদের পারি কি না, লোক চোখে লাগানো পড়ে না। আছে ওখানে? সোর্সটা কি লোক লাগানো আছে ওখানে? বলিউড হাঙ্গামা রয়েছে, না না বলিউড হাঙ্গামা রয়েছে, পিঙ্ক রয়েছে, এবার আমাদেরকে তো কাউকে বিশ্বাস করতে হবে, অনেক ওয়েবসাইট ওয়েবসাইট, আছে, আমাদেরকে তো কাউকে বিশ্বাস করতে হবে। হুম। না না অব্রত, এবার কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আমি তোমাকে এটা বলছি, ওই koimoi.com আছে, বলিউড হাঙ্গামা আছে, তারপরে কি স্প্লিটস ভিলা বা এরকম কিছু আছে, ঠিক আছে। এই পোর্টাল গুলো ফেসবুকে পোস্ট করে এবং রিল বানায়, এবং আগে যে চ্যানেল গুলো ছিল না, সেই চ্যানেল গুলোর এখন ফেসবুক পেজ আছে, সেই চ্যানেল গুলো থেকে প্রচুর আপডেট আসতে থাকে। অথবা ট্রেড অ্যানালিস্ট যারা আছে, সেটা আমি তরণ আদর্শ বলি বা কোমল নাহাটা বলি, বা ধরো এই যেই ছেলেটা মাঝে মাঝে কেস খায়, বল সুমিত খান্ডেলওয়াল না কে যেন একটা, বেশ, ঠিক আছে, এরা পোস্ট করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, এরা পোস্ট করতে থাকে। না, প্রিন্সকেই জিজ্ঞাসা করছি যে প্রিন্স, আমরা যদি এগুলো তাহলে ফলো করি, এই পেজগুলো দিনরাত দেখতে থাকি, তাহলে তোমার মতো ভিডিও বানাতে পারবো, এক্সক্লুসিভ আপডেট টাপডেট সব দিতে পারবো? হ্যাঁ অবশ্যই,
আমি তো তাই করছি। একটু চোখ কান খোলা রাখতে হবে, ফোনের প্রতি একটু অ্যাক্টিভনেস রাখতে হবে, ব্যাস তাহলেই হবে। না এক্ষেত্রে তো সবাই সবার তো আগে তাই করে, কখনো যেতে হবে কখনো না, আমি আগে সবার দিই, আগে আবার দেবো আমার কি করে? তুমি তো আমার আগে জেনে যাবে, তাহলে তুমি আগে আমার করে আগে। দেবে কি করে হবে? সেটা তো আলাদা টেকনিক, সেই টেকনিক আমার পক্ষে বলা পসিবল না ওটা। আর সেটাই তো মানে বলছি, আমাদের ওরম একটু ভাবে এই বলা পডকাস্টে যাওয়া একটু ফাঁস করো, গোপন হাড়ির খবরগুলো আমরা একটু জানতে চাই, নতুন যারা আছে তাদের অনেক উপকার হবে। প্রিন্স বিপদে পড়ে গেছে। আচ্ছা শোনো, যায়। এইসব বাদ দাও, এবার আমরা চলো আজকের মেন জুসি টপিকে আসি। খাকির আচ্ছা, পোস্টার এখানে অভ্রতা দেখেনি, অভ্রতা না আমাদের সাথে কথা বলতে বলতে দেখে নিতে পারো। খাকির যে আচ্ছা, পোস্টার এসছে, প্রিন্স ভাই তোমার কেমন লেগেছে পোস্টার? ইনস্টা আমার কিন্তু দারুণ লেগেছে। কোথায় গো, ইনস্টাতে এসছে? না না, তুমি না, নেটফ্লিক্সে ফেসবুকেও ওই আছে, পোস্টারটা তো ইনস্টাতেও আছে, সেই মাঝখান নেটফ্লিক্সে। থেকে সিঁড়ির মতো আছে, দুদিকে মুখগুলো তো। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ দেখেছি হ্যাঁ, দেখেছি, খুব ভালো ভালো। ওটা তুমি দেখেছো? হ্যাঁ, এটা সকালেই ওটাই দেখেছি। অফিসিয়াল। আমারও ভালো কেমন লেগেছে। লাগলো? ভালো, আমারও নতুন বেশ কিছু ভালো করার চেষ্টা লেগেছে, করেছে, মানে এটা ভালো দুটো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ক্যারেক্টার গুলোকে আলাদা আলাদা ভাবে রেখে, দুটো দিকে রেখে একটা মানে ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার মনে হচ্ছে এইদিকে মানে জিদ্দার দিকে যে চরিত্রগুলো, সেগুলো খুব পজিটিভ লাগছে আমার। আর অপরদিকে বুম্বাদার দিকে যে ক্যারেক্টার গুলো রয়েছে, সেগুলোকে একটু নেগেটিভ নেগেটিভ, মানে বোঝাই যাচ্ছিল অ্যানাউন্সমেন্ট দেখে, এবার আরো কোথাও দিয়ে ক্লিয়ার লাগছে। প্লাস পোস্টারের মধ্যে জিৎ ভার্সেস প্রসেনজিৎ যে ব্যাপারটা, একদম ওপরে একদিকে জিদ্দার রয়েছে আর একদিকে রয়েছে বুম্বাদা, সেই যে জিনিসগুলোকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, দেখতে ভালো লাগছে খুব, মানে মোশন পোস্টার হিসেবে একটা খুবই ইউনিক ব্যাপারটা লেগেছে। এবং ভাল লাগছে যে এরকম নেটফ্লিক্স এর একটা পেজ থেকে এরকম ভাবে একটা, মানে এই কাজটা বাংলায় হলে না ব্যাপারটা জমতো। এটা আমার একটা প্রশ্ন হয় যে নেটফ্লিক্স এটা তো হিন্দিতে আসছে, তোমাদের কি মনে হয় এটাকে মানে বাংলা ট্যাবকে অ্যাভেলেবেল করা উচিত বাঙালি দর্শকের জন্য, নাকি হিন্দিতেই মানে হওয়া উচিত? এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্টে বলছে, এটা নিয়ে স্বর্ণা যদি বলো। আমার মনে হয় বাংলা করলে পর ভালো করবে, বাংলা হিন্দি দুটোতেই আনা উচিত। ওকে, হুম হুম, খবরটা বলো। হ্যাঁ আমারও মনে হয় বাংলাতে অবশ্যই থাকা উচিত, বাংলা একটা অপশন তো থাকাই উচিত। আজকালকার দিনে এটা অন্য ভাষায় ডাব করা খুব বড় কিছু ব্যাপার না, করতেই পারে, করাই উচিত এবং করা যায়। কারণ এই এই ফিল্মটার সব থেকে বড় ইউএসপি যে এখানে জিৎ প্রসেনজিৎ আছেন এবং বাংলার দর্শকরাই এটা সব থেকে বেশি চাইবে আর কি দেখতে, এখানে হাইপটাই সব থেকে বেশি, তাই মানে না? টার্গেট অডিয়েন্স আমরাই তো, আমাদের ল্যাঙ্গুয়েজে না আনলে পরে সেটা কাইন্ড অফ একটা ভুল মুভ হবে, ঠিক আছে? এবার আমাদের এখানে হিন্দি সিনেমা যতই বিজনেস করুক না কেন, আমাদেরকে সম্মান জানিয়ে, বেসিক সম্মান জানিয়ে যে ভাই বাংলারই বাঘা বাঘা অ্যাক্টরদের তুমি নিয়েছো, তারা আবার মুখ্য, তারা তারা অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টের চরিত্রে তারাই রয়েছে, তো বাংলাতে অবশ্যই করা উচিত। ওকে, এবং হিন্দিতে তো থাকবেই, অবশ্যই থাকবে। তো আমার পোস্টারটা বেশ ভালো লেগেছে। ঠিক। আচ্ছা প্রিন্স, ক্রেজি দেখেছো? ক্রেজি এটা কেমন লাগলো ট্রেলারটা? আমার দারুণ লেগেছে এবং আমি কাজটা খুব এক্সাইটেড, কারণ টুম্বারের পরে আবার অনেকদিন পরে সোহম শাহ নিজের কাজ আনছে এবং আবার একটা অন্যরকম কিছু করার চেষ্টা করেছে এবং একটা ইন্টারন্যাশনাল ফিল দেওয়ার চেষ্টা করেছে। এবং যেভাবে গানগুলোকে রিক্রিয়েট করা হয়েছে সিনেমার মধ্যে, নতুন ভাবে আনার চেষ্টা করা হয়েছে সিনগুলোর সাথে সাথে, এবং যে মোমেন্টামটা ক্রিয়েট করা হচ্ছে, যে একটা যে থ্রিলিং সিচুয়েশন, যেটা ট্রেলার দেখি কোথাও কি ফিল দিচ্ছে যে প্রতিটা মোমেন্টে একটা, প্রতিটা পড়াতে পড়াতে একটা থ্রিল রয়েছে। তো আমি তো খুবই এক্সাইটেড, এবার জানি না অডিয়েন্স কতটা সাপোর্ট করবে। টুম্বারকে তো প্রথমে অডিয়েন্স কোনো দাম দেয়নি, কিছু লিমিটেড অডিয়েন্স দেখেছিল, তাদের ভালো লেগেছিল, তারপর রিলিজ করতে দারুণ বক্স অফিস আছে। এবার দেখার অডিয়েন্সের কাছে সিনেমাটা আসছে কালে, মানে 28 তারিখে, কিরম বক্স অফিস আনে বা কেমন অডিয়েন্সের সাপোর্ট থাকে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে বেশ ভালো লেগেছে আমার, আমার দারুণ লেগেছে, আমি খুব এক্সাইটেড আছি কাজটা নিয়ে। তোমরা বলো। এই অডিয়েন্সের সাপোর্ট কথাটা না আমার বড্ড কানে লাগে, মানে এটা আমি একদম কিন্তু এটা কিন্তু বক্স অফিস তো দরকার, কিন্তু বক্স কিন্তু অফিস বক্স অফিস অডিয়েন্সের তো সাপোর্ট দরকার, আছে। সংসারে তো একটা বক্স অফিস। আমি বলছি অডিয়েন্সের সাপোর্ট কথাটা আমার কেন কানে লাগে, কারণ অডিয়েন্স কখনো সাপোর্ট করে সিনেমাকে হিট করায় না। অডিয়েন্স একটা হচ্ছে যে সিনেমার জন্য তুমি আছো, একটা হচ্ছে তুমি নিজের জন্য সিনেমা দেখতে যাচ্ছ। অডিয়েন্স যখন নিজের জন্য সিনেমা দেখে, সেই সিনেমাটা দেখে কিছু মজা পায়, কিছু ভ্যালু অ্যাড হয় তার, তখন সেই সিনেমাটা চলে, সেই সিনেমাটা রিপিট ওয়াচ ভ্যালু আসে, তো সেই ব্যাপারটা হয়। কিন্তু যখনই অডিয়েন্স সাপোর্ট করবো বলে কোনো সিনেমা দেখতে যায়, তখন সেই সিনেমা বোঝাই যায় যে সিনেমাটার মধ্যে দম নেই, আর সিনেমাটা অডিয়েন্স সাপোর্ট করে কখনোই সেটাকে হিট করতে পারে না। তো এই জন্য আমার অডিয়েন্স সাপোর্ট কথাটা ঠিক পছন্দ হয় না।
সিনেমা ভালো হলে অডিয়েন্স দেখতে যাবে, মার্কেটিং ভালো হলে অডিয়েন্স দেখতে যাবে, এবং দেখতে গেলে তখন সিনেমা হিট হয়ে যাবে। আর ক্রেজির ব্যাপারে বলো সাম্রাজ্যোতি, বলো। সাউন্ড মাইক। ওকে, সরি। ক্রেজির ব্যাপারে আমি খুবই এক্সাইটেড, কিন্তু ক্রেজির যে গল্পের যে প্যাটার্নটা, এই প্যাটার্নের গল্প বলিউডেও আগে হয়েছে আর হলিউডে তো বহুবারই হয়েছে। তা সত্ত্বেও আমি বলবো যে ট্রেলারটার থেকে যে গান দুটো এসছে না, অভিমন্যু চক্রবুহ মে ফাঁস গয়া তু, আরেকটা র্যাপ সং এসছে, গান দুটোর যে ভাইব বা যেই টাইপের ভিজুয়াল দেখানো হচ্ছে এবং প্রেজেন্টেশন, গানের প্রেজেন্টেশনটার মধ্যে এত ফোর্থ ওয়াল ব্রেকিং একটা ব্যাপার আছে, এত মেটা একটা আছে ব্যাপার, এবং র্যাপের স্টাইল ফাইল তো খুবই হাটকে একটা জিনিস, ঠিক আছে। তো ক্রেজি নামটা কাইন্ড অফ জাস্টিফাই করে এখানে যে কেন ক্রেজি বলা হচ্ছে। তবে আমার সবকিছুর মধ্যে আমার কেন জানি না মনে হয় যে সোহম শাহ নিজেকে, মানে আমি বুঝতে পারছি যে উনি প্রডিউসার, উনি স্টার, ঠিক আছে, আগের সিনেমা তো তাই ছিল, কিন্তু কোথাও গিয়ে এই সেলফ ইনসার্শন ব্যাপারটা না, মানে আমার মনে হয় এটা পরে গিয়ে রিপিটেটিভ লাগলেও লাগতে পারে। এবার এই সিনেমাটা দেখা যাক, এই সিনেমাটা নিয়ে হোপ আছে। আমার মনে হয় যে ব্যাডাস রবি কুমারের থেকে বেশি ওপেনিং তো পাওয়াই তো উচিত, ঠিক আছে। মোটামুটি 6-7 কোটি 8 কোটির ওপেনিংও এই সিনেমাটার জন্য অনেকই। এবার সেটা পাবে কিনা, বা ছাবার সামনে এটা ওভারশ্যাডো হয়ে যাবে কিনা, ছাবা এটাকে ওভারশ্যাডো করে দেবে কিনা বক্স অফিসে, সেটা একটা বড় কোয়েশ্চেন। কিন্তু ভালো একটা সময় কিন্তু সিনেমাটা আসছে, মানে ছাবা যারা দেখে নিয়েছে তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অপশন, কারণ আর সেরকম কোনো সিনেমা কিন্তু আসছে না। ওকে, এই সপ্তাহে তো আর কিছু নেই, অর্জুন কাপুরের ঢপের সিনেমা আমি ধরছি না। ওকে, তো আর হলিউডেও কোনো বড় রিলিজ এর মধ্যে নেই। পরের সপ্তাহে আছে রবার্ট প্যাটিনসন আর বং জনওর একটা ফিল্ম। তো আমার মনে হয় এই সিনেমাটা বিজনেস তো করা উচিত এবং ভালোবাসা পাবে। সিনেমাটা ভালো যদি হয়, দেখো এই টাইপের সিনেমাগুলো না ভালো হয়, রিভিউয়াররা বলে পর্যন্ত মুখে ফেনা তুলে যে ভালো হয়েছে, প্লিজ দেখতে যাও, না দেখলে পরে মিস হবে। পাবলিক এইসব সময় যায় না, ঠিক আছে, পাবলিক এই সমস্ত সময় দিলেই যে হ্যাঁ ঠিক আছে কি হবে, পরে ওটিটিতে দেখে নেবো, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে কি, এই সিনেমাটা হাতে কিছু নেই, এই সিনেমাটার হাতে এরা কি বলে লোককে ডাকবে হবে। একটা ভালো ট্রেলার দেখালেই লোকে হলে চলে আসে না, এখন আর সেই যুগ নেই। তো ভালো স্টার দেখিয়ে রাখতে পারতো, ভালো স্টার নেই বা পরিচিত কোনো মুখ নেই যে মুখ দেখে আসবে লোকে। তো এদের কাছে যেটা ছিল সেটাকেই ম্যাক্সিমাম যতটা ভালোভাবে ইউজ করা যায় সেটা করেছে। টুম্বার্ডের যে লেগাসিটা, তার যে কাল্ট একটা ফলোয়ার আছে, ওই সিনেমাটা তো বহু লোকের পছন্দ হয়েছে, পরবর্তীকালে অনলাইনে দেখেছে অনেক লোক। তো সেই সব মানুষদেরকে টুম্বার্ডের রেফারেন্সটাকে এখানে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে খুব ভালোভাবে ইউজ করেছে। শুরুর দিকে যে টিজার ফিজার গুলো এসেছিল, দেখেছো কি ওগুলো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, ওইটাকে খুব ভালোভাবে ইউজ করেছে। এবার এখানে সত্যার গানটা বা ওই নস্টালজিয়া এই ব্যাপারগুলো ভালোভাবে ইউজ করেছে। এবার এই সিনেমাটার গল্পটা খুব জানা গল্প, এরকম গল্পে বহু সিনেমা হয়েছে, কিন্তু যেহেতু এদের টিমটা এবং এদের ডিরেক্টর বা যাই হোক সবকিছু আলাদা রকম, টুম্বার্ড দেখে আমাদের এক্সপেকটেশন সেটাই, যারা চেনা গল্পকেও অন্যভাবে ট্রিট করবে। টুম্বার্ডও তো আসলে তাই ছিল, চেনা গল্পই ছিল, কিন্তু ট্রিটমেন্টটা মানে অবিশ্বাস্য রকম অন্যরকম ছিল। এখানেও আশা করছি আমরা যে সেই রকম কিছু হবে, ট্রিটমেন্টটা অন্যরকম কিছু হবে। গান যেরকম, গানটা আমাদের তো শকিং ভ্যালু দিয়েছে, কারণ এই সিনেমার সাথে এই গানটা ঠিক আসলে যাওয়ার কথা না। গানটা এমন একটা গান ইউজ করেছে যেটা অবাক করে দিয়েছে আমাদের, এই সিনেমাতে এই গান ইউজ করলো। তো এখানে আরো কিছু এলিমেন্ট নিশ্চয়ই পরবর্তীতে আমরা দেখতে পাবো যখন সিনেমাটা আসবে, সেই জন্য সিনেমাটা ভালো লাগতে পারে। কিন্তু তার মানে এই না যে ওয়ার্ড অফ মাউথ থেকে এই সিনেমাটা প্রচুর প্রচার পাবে আর খুব ভালো চলবে, এটা নিয়ে আমি একটু সন্দিহান আছি। কারণ এই অনলাইনেই যতটা মার্কেটিং হয়েছে ততটাই, তার বাইরে খুব বেশি এই সিনেমাটার প্রচার হয়নি। কিল আমার খুব ভালো লেগেছিল, সবাই ভালো বলেছে, আমি দেখেছি। তাতে কি কিল খুব ভালো ব্যবসা করেছে, ওই ওটিটির জন্যই অপেক্ষা করেছে। 12th ফেল দেখো, লাপাতালে রিজ দেখো, সবই তো তাই। তো এই সিনেমাটার ক্ষেত্রে আমার মনে হয় 100 কোটির উপরে চলে গেছিল। লাপাতালে রিজ আর কিল হয়তো যায়নি, 12th ফেল কিন্তু 100 কোটির উপরে কিন্তু চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এবং 12th ফেল কিন্তু নেটফ্লিক্সে চলে আসার পরেও লোকে হলে গিয়ে দেখেছে, আমাদের কলকাতাতেই হয়েছে,
ওকে, আমাদের কলকাতাতেই হচ্ছে। ঠিক, 12th ফেলটা আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু লাপাতা লেডিস বা এগুলোর ক্ষেত্রে, বিশেষ করে অ্যাকশন সিনেমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। অন্যরকম সিনেমার ক্ষেত্রে লোকে হলে গিয়ে তাও দেখে, অ্যাকশন সিনেমার ক্ষেত্রে লোকে ওয়েট করে ওই কবে ওটিটিতে আসবে, সেটা তখন দেখে নেবো। আর এটা তো অ্যাকচুয়ালি অ্যাকশন সিনেমাও নয়, কাইন্ড অফ। এখানে একটা লোক কাইন্ড অফ মানে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, সে বাঁচার চেষ্টা করছে। এবারে আমি তোমাদেরকে বলছি, রাজীব খান্ডেলওয়াল বলে একজন স্টার আছে, মানে স্টার তাকে বলা যায় না, একজন অভিনেতা আছে, 2008 সাল নাগাদ আমির বলে একটা ফিল্ম করেছিল, ঠিক আছে? সেই আমির আমি দেখেছিলাম একটা বম ব্লাস্ট নিয়ে এবং ইয়ে নিয়ে। সেই আমিরের মতো ভাই আমার, ইভেন কি আমিরের যে ইয়েলোইশ কালারটা ছিল সেটা এখানেও দেখতে পাওয়া যায়। তো সেই জন্য একটা সিমিলারিটি একটা আছে। যাই হোক, অব্রদা কোথায় চলে গেল? অব্রদা আমাদের ছেড়ে চলে গেছে, বলছে এত বোরিং ডিসকাশন আমি নেই ভাই। ওকে, না, এবার আমরা যদি হিট নিয়ে কথা বলি, হিট টিজার এসছে, আমরা দেখলাম যেখানে ন্যাচারাল স্টার নানিকে আমরা দেখতে পাচ্ছি, এবং আগের দুটো পার্ট খুবই ভালো ছিল। এবং আমি যতদূর জানি নানি নাকি সিনেমাটা নাকি প্রডিউস করেছিল, মানে হিট 1-2, আমি শিওর নাও হতে পারি, সেটা নাকি প্রডিউস করেছিল। এবং হিট 2 তে আমরা দেখতে পাই যে নানি নিজের একটা ইন্ট্রোডাকশন দেয়, তার একটা এন্ট্রি আমরা দেখতে পাই। তারপর তো আজকে হিট 3 অ্যানাউন্সমেন্ট চলে এলো, একটা টিজার দেখতে পেলাম যেখানে চরম ভায়োলেন্স রয়েছে, যেটা আগের দুটো পার্টে হয়তো অতটাও ছিল না। মানে যে মেন ক্যারেক্টার, যে আর কি ইনভেস্টিগেট করছে, সে এতটা ভায়োলেন্স এমনটা দেখা যায় না আগের দুটো পার্টের ক্ষেত্রে। তো কতটা এক্সাইটেড এটা নিয়ে অবশ্যই জানো, দুজনই জানো। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি। আগে অব্রদা বলুক, অব্রদা ইজ ব্যাক। অব্রদা ইজ ব্যাক গাইস। আমি এই সময়টা আলোচনাটা শুনতে পারিনি, বলো। অব্রদা, আমি তোমাকে কোয়েশ্চেনটা রিপিট করছি। প্রিন্স বলেছে, প্রিন্স হাঁপিয়ে গেছে, আমি বলছি হিটের যে 3 নম্বর পার্টের টিজার এসছে গতকাল, হিটের পার্ট 1, পার্ট 2, রাজকুমার রাও যেটা রিমেক করেছে। তো ন্যাচারাল স্টার নানিকে তোমার কেমন লাগলো? ভায়োলেন্স কেমন লাগলো তোমার হিটে? ভালো লেগেছে, এবং এটাই হচ্ছে ব্যাপার। আমি এটা নিয়ে একটা শর্টস অলরেডি আজকে শুট করে রেখেছি, এডিট হয়নি এখনো। যে এখন ওই ভায়োলেন্স ব্রুটাল সিন থাকবে এরকম সিনেমার একটা ওয়েব আসছে, অলরেডি এসে গেছে আর কি, পরপর এরকম চলবে সিনেমা। বোধহয় অ্যানিমেল থেকে এটা শুরু হয়েছিল, মানে ছাবাও সেই পরে। অ্যানিমেল থেকে না, অ্যানিমেলের আগে থেকে, অনেক আগে থেকে। সেটা তো সবসময় চলছে, কিন্তু এইরকম লেভেলের ব্রুটাল সিন আগে সেন্সরের সার্টিফিকেট পেতো না। মার্কো বা এইসব গুলো তুমি বলো না, এগুলো কি ছাড়পত্র পেতো সেন্সর থেকে? সার্টিফিকেট পেতো না। সেন্সরের ব্যাপারটা খুব অদ্ভুত হয়ে গেছে। ভারতীয় সেন্সর বোর্ড বেসিক্যালি এখন লাইক যে পয়সা খিলাও ভাই, আমি তোমাকে সব দিয়ে দেবো, আমাকে পয়সা খেলাও, আমাকে গলা অব্দি পয়সা একদম বান্ডিল ঢুকিয়ে দাও আমার মুখের মধ্যে। না, সেক্সের ক্ষেত্রে দিতে পারবে না, কিন্তু ভায়োলেন্সের ক্ষেত্রে দিতে পারছে, এরকম ব্যাপারটা আছে, কিছু ট্যাবু আছে। না, সেক্সের ক্ষেত্রে দিতে পারবে না, সেক্সের ক্ষেত্রে দিতে পারবে না, সেটা তো তাই। দেখো, আমাদের এখানে ফিল্মে যৌন দৃশ্য, আমাদের এখানে যৌন দৃশ্যের পার্থক্য তো লোকজন তো পারে না বুঝলে। আগেকার দিনে কিন্তু প্রচুর বোল্ড সিন কিন্তু থাকতো, এবং সেগুলো নিয়ে যথেষ্ট মাতামাতি হতো, এবং সেগুলো সিনেমার জন্য লোকজনকে হলে টেনে আনার কাজ করতো। এখন ডিরেক্টররাই বোল্ড সিন রাখে না, বাট তারা ভায়োলেন্সের সিন তারা প্রচুর রাখছে। এটা সেন্সরের অসুবিধা না, এটা হচ্ছে গিয়ে যে তুমি ভালো করে জিনিসটা দেখাতেই পারো না, ভালো করে জিনিসটা তুমি বলতেই পারো না, এবং তুমি আউট অফ প্র্যাকটিস হয়ে গেছে। এবং তোমার যেহেতু ফ্যামিলি অডিয়েন্স যেহেতু চাই, তাই তুমি কাইন্ড অফ লাইক তুমি ট্যাবুর মধ্যটাকে এড়িয়ে যাচ্ছ। এটা সেন্সরের দোষ নয়, ঠিক আছে? কারণ ওটিটিতে আবার কিন্তু রয়েছে প্রচুর, সেগুলো কি করে ব্যাপারটা তো ওখানে এখন সিনেমা হলে অনেকে বলবে যে ওটিটিতে সেন্সর হয় না এরকম ভাবে, তাই তো? না, সিনেমাটা এখন হলে কারা দেখতে যায়? হলে লোকে সিনেমা, ভালো সিনেমা দেখবো বলে দেখতে যায় কম লোক। এখন সিনেমা হলে একটা ছুটির দিনে সেলিব্রেট করার জন্য যায়, ঘুরতে যায়, আনন্দ করতে যায়, মলে ঘুরতে একটা সিনেমা দেখে নেয়। তো সেখানে ফ্যামিলি নিয়ে লোকে দেখতে যাবে, এরকম সিনেমার দিকেই ডিরেক্টরদের ঝোঁক বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে ফ্যামিলি নিয়ে দেখতে যাচ্ছে যখন, ভায়োলেন্স তাহলে রাখছে কি করে? কারণ আমাদের ফ্যামিলিতে এই কালচারটা, সাধারণ মধ্যবিত্ত ইন্ডিয়ান ফ্যামিলিতে এটা কালচার যে আমি বাচ্চাকে নিয়ে যে ভায়োলেন্ট সিন দেখতে পারবো, কিন্তু কোনো বোল্ড সিন আছে এরকম দেখতে পারবো। তার কারণে বোল্ড সিন থাকে না, কিন্তু বোল্ড সিন সিনেমার এখনো আছে, চলছে, সেটা ওটিটিতে চলে গেছে। যখন লোকে একা একা বসে দেখছে তখন দেখছে।
তো যাই হোক, এর ব্যাপারে হিট 3 ব্যাপারে চলে আসি। হিট 3 খুবই ভায়োলেন্স আছে, খুবই ভালো লেগেছে। এখন এগুলোই চলছে, এইটা ভালো লাগে। তো কতদিন এটা চলবে, যতদিন আমরা না বোর হচ্ছি। ভালো লেগেছে, আমার দেখে তো ভালোই লেগেছে। এবার আমি যেটা নিয়ে মূলত খুব এক্সাইটেড আছি সেটা নিয়ে কথা বলছি। আমার সেটার অ্যানাউন্সমেন্টটা দারুণ লেগেছে। মেনলি হইচইয়ের কাজ আমি খুব একটা দেখিও না, আমার ভালোও লাগে না খুব একটা। তবে এরই মধ্যে মিমি চক্রবর্তীর ডাইনির অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটা একটা অ্যানাউন্সমেন্ট, একটা টিজার আমরা দেখতে পাই, এবং সেখানে পুরো অন্যরকম লুকে অন্যরকম স্কেলে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো অনেকদিন পর বাংলা কোনো ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট থেকে আমার তো অন্তপক্ষে দারুণ লেগেছে, এক্সাইটেড আছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানো, এটা নিয়ে কতটা এক্সপেকটেশন তোমাদের? কে বলবে? ভুলে বলো, যাচ্ছে। অমৃতা, তুমি আগে বলবে না আমি? ভাই ইতনা আরে না, সন্নাটা না। क्यों है? আরে ইতনা সান্নাটা নেই অব্রদা, কারণ কি হয়েছে বলতো, আমি না ওই যে আমাদের লাস্ট যে হিক্যাপটা যেটা হলো না, যে এর কথার মধ্যে কথার মাঝখানে কথা, প্রচুর গালাগাল খেয়েছি, তো আমি তাই খুব শান্ত হয়ে গেছি, ঠিক আছে। আজকে আবার অনেকে বলবে যে এনার্জি নেই, এনার্জি কমে গেছে, লো এনার্জি, ঠিক আছে। যাই হোক, আমার হ্যাঁ, আমার তো করতে হবে, গালাগাল আমাদের অভ্যাস আছে, মারপিট কিন্তু করতে হবে এটা তো এইভাবে। বলাই। আমাদের এইভাবে গলা টিপে টিপে মারপিট করতে হবে, তবে এই ভিডিও ভাইরাল হবে, যা বুঝতে পারছি এবার। না, আমার ডাইনি খুব ভালো লেগেছে। আমি প্রিন্সের সাথে সহমত এই ব্যাপারে, বেশ ভালো লেগেছে। এবার দেখা যাক কি হয়। মানে আলটিমেটলি তো হইচইয়ের ওপর ভরসা করার থেকে ভাই, বাট যাই হোক, আমার ভাল লেগেছে ডাইনির ইয়েটা দেখে। পরিচালক খুব ভালো, পরিচালকটা ভালো। এটাকে শিকারপুরটা করেছিল, এক্সপেকটেশন তো রয়েছে ওই জন্যই। পরিচালকটা ভালো কাজ করেছিল, শিকারপুর থেকে ছিল। আচ্ছা, অমরদা বলো। শিকারপুর তো অঙ্কুশ আর কৌশিক গাঙ্গুলির ছিল না? না, কৌশিক গান্ধী তো পরিচালক ছিল না, পরিচালক ছিল তোমার যে আর কি ডাইনির পরিচালক, সেই নির্ঝর হ্যাঁ, মিত্র। সেটা আমি বলছি, সেই সেটাই আমি শিকারপুরটা বলছি। ডিরেক্ট করে। শিকারপুরে কৌশিক গাঙ্গুলি অঙ্কুশ দুজনেই অভিনয় করেছিল, রাইট? আমি হ্যাঁ ওইটাই হ্যাঁ বলছি। হ্যাঁ 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 হ্যাঁ। শিকারপুর অমরদা আমার বলো। অতটা ভালো লাগে, কিন্তু শিকারপুরে কৌশিক গাঙ্গুলিকে নো ডাউট ভালো লেগেছিল, কিন্তু শিকারপুর ইটসেলফ অতটা ভালো নয় বলে আমার মনে হয়েছিল। যাই হোক, আজকে তো অবরোধ আবার গালি খাবে। আজকে অবরোধ ছাড়ার পরে নেক্সট রাউন্ডের গালি এখানে হবে। আজকে অঙ্কুশের ফ্যানরা অমরদাকে অবরোধ স্মার্ট কি আনবে তার গালাবে। মানে। অমরদাকে স্মার্ট বানাবে এটা নিয়ে, শিওর। অমরদাকে হ্যাঁ, স্মার্ট হ্যাঁ, বানাবে এটা নিয়ে। অবরোধ না না না, শর্ট এটা বানাবে। শর্টস বানাবো কিনা জানি না, এখনো ওটা নিয়ে ভাবিনি। আমি তো আবার কাল থেকে থাকছি না, এখন জানি না কি হবে। তো যেটা বলছিলাম, তো এখানে ডাইনির ওটা অবশ্যই খুবই ভালো। তবে ওই ট্রেলার দেখে তো সিনেমা কি হবে বোঝা যায় না, যতটা গর্জাবে ততটা বর্ষাবে কিনা এটা নিয়ে একটু ভয় আছে। তবে ভালো, ট্রেলার দেখে বেশ ভালো লেগেছে, আমি আশাবাদী। ওকে, মোটামুটি তো আজকের টপিক কমপ্লিট। আর তো কোনো টপিক এই মুহূর্তে মাথায় আসছে না, তোমাদের কিছু মাথায় আপকামিং থাকলে কি কি অবশ্যই সিনেমা বলতে আছে পারো। এসব খবর দাও, সব এক্সক্লুসিভ চ্যানেলের জন্য তুলে রাখলে হবে? বলো, আপকামিং কি কি সিনেমা আসছে, অক্ষয় কুমারের কি সিনেমা আসছে? আসছে তো কেসরি 2 আসছে, যেটা আমাদের সংকলনের বায়োপিক হতে চলেছে। সেটা তো হতে চলেছে, এখন অব্দি খবর। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের একটা তোমার কথায় গুরুত্বপূর্ণ খুব প্রেক্ষাপট সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে, তো আমি বুঝতে পারছি না, খুব সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে প্রিন্সের আর কি। ঠিক আছে এখন? ঠিক আছে এখন? ঠিক আছে। হ্যাঁ, আছে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ, বলো তো বলো। অক্ষয় কুমারের আপকামিং প্রজেক্ট যেটা, হ্যাঁ, তো অক্ষয় কুমারের আপকামিং প্রজেক্ট যেটা আছে সেটা হচ্ছে কেসারি 2। এটাই আসতে চলেছে এবং এটা সংগঠনের বায়োপিক হতে চলেছে, যারা জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নিয়ে। এছাড়া তো সেইভাবে এই মুহূর্তে মার্চ মাসে আলোচনা করার মতো সিনেমা, হ্যাঁ, মার্চ মাস বলতে মনে পড়লো সিকান্দার রয়েছে। সিকান্দারের আপডেট আসতে চলেছে কালকে, মানে আমরা যেদিন ভিডিও করছি 27 তারিখে আপডেট আসতে চলেছে। সিকান্দার নিয়ে কি এক্সাইটমেন্ট রয়েছে, সেই লেভেলে কি হাইপ ক্রিয়েট হয়েছে, বা বিরাট রকমের কিছু এক্সপেকটেশন দেখা যাচ্ছে চারপাশে, কি মনে হয় সিকান্দার নিয়ে? আমি ভীষণ হাইপ। সিকান্দার 1000 কোটি টাকা কামাবে। আমি সালমান খানের কামব্যাক দেখবো। সালমান খান সমস্ত বক্স অফিসের উপর দিয়ে হেঁটে মারিয়ে চলে যাবে। সালমান খানের মতো বড় স্টার আজ অব্দি আমরা কোনোদিন পাইনি, ঠিক আছে। তার সিকান্দার এসে পুরো ঝড়ে উড়িয়ে দিয়ে চলে যাবে। সিকান্দার দেখার পরে মহারাজের স্টাইলে আমি ভিডিও করব, এটা কি দেখলাম, এ তো ভয়ঙ্কর ঘটনা হয়ে গেল। এই ব্যাপার হচ্ছে কি, মহারাজকে জিজ্ঞাসা করেছি যে এই বিনোদিনী আর দেবের ইয়েতে মহারাজের কি বক্তব্য। মহারাজ আমি জানি ও একটাই কথা ভিডিও বলবে। করেছে অলরেডি। হ্যাঁ, মহারাজ একটাই কথা বলবে, সবকিছু দেবদাকে ফাঁসানোর চক্রান্ত। আজকে কি হ্যাঁ, এটাই বলেছে, এটাই বলে। দেবদার প্রেজেন্ট আর দেবদার এক্স কি নিজেদের মধ্যে একটু মেলামেশা করতে পারছে না? সবাই তো দেবদার নামে খারাপ কথা বলছে। হ্যাঁ, দেবদার মান সম্মানটা কোথায় এটাই যাচ্ছে? বলেছে।
আচ্ছা, তোমরা সালমান খানকে নিয়ে এসব বলছো, সার্কাজম হচ্ছে, খিল্লি করছো ঠিকই, কিন্তু আমি মনে করি সালমান খানের এই পটেনশিয়াল আছে, এখনো আছে। সালমান খানের যদিও সিনেমা করার দিকে আর মন নেই বলে আমার মনে হয়, তবুও আমার মনে হয় সালমান খান যে কোনো দিন এরকম করতে পারে, যে কোনো একটা সিনেমা এরকম আসতে পারে যে সেটা 1000 কোটি 2000 কোটি ক্রস করে যাবে। সিকান্দারি আমরা সেটা নিয়ে যদি ট্রোল করি, সেটাকে যদি খারাপ বলি, তার অনেক কিছু খারাপ লাগা সত্ত্বেও, খারাপ হওয়া সত্ত্বেও, সেই সিনেমাটারই এই পটেনশিয়াল আছে যে 1000 কোটি 2000 কোটি সত্যিই বেরোতে পারে। তো সালমান খান আর সালমান খানের ফ্যানদের এত আন্ডার এস্টিমেট করা ঠিক না, যে কোনোদিন ম্যাজিকটা হতেই পারে। আর এখনো তো গান ট্রেলার কিছুই আসেনি, 27 তারিখ থেকে আসতে চলেছে এক এক করে। তো দেখা যাক গানগুলো কেমন হয় আলটিমেটলি। সালমান খানের বহুদিন পর একটা সোয়াগ আমরা দেখতে পাই কিনা গানের মধ্যে, কারণ বহুদিন সালমান খানের সিনেমাতেই মানে আগের মতো ভাইবসটা পাওয়া যাচ্ছে না গানের ক্ষেত্রে, যেটা দেখে আমরা নাচবো বা উত্তেজিত হবো। তো দেখা যাক সেটা এই সিকান্দারের ক্ষেত্রে হয় কিনা, আশা তো রয়েছে। সালমান খানের সিনেমাকে এক্সট্রাঅর্ডিনারি হতে হবে না, সিনেমাটা মোটামুটি ভালো হলেই হবে, বাকিটা ফ্যানরা করে দেবে। এই ব্যাপারটা আছে যে যে তাহলে টাইগার 3 বক্স অফিসে এরকম ভাবে মার খেলো কেন? টাইগার 3 মার খাওয়ার অনেকগুলো কারণ আছে। ক্রিকেট বিশ্বকাপ ছিল, এইসব হাবিজাবি ছিল না, টাইগার 3 সত্যি ক্ষমতা ছিল। এবং এর বাইরেও আমি বলবো টাইগার 3 সালমান খানের সেই সিনেমা নয় যে সিনেমাটা ফ্যানরা হিট করিয়ে দেবে। সালমান খানের জন্য ওয়ান্টেড এর মতো সিনেমাই দরকার। ওয়ান্টেড বা এরকম আরো যেসব তেরে নাম, এসব যে সিনেমা এসছে, যে সিনেমাটা ওর দর্শকরা দেখতে চায়, সেই সিনেমা নয় টাইগার 3। এটা টাইগার 3 অনেক ইন্টেলেকচুয়াল সিনেমা, মানে এইসব যারা একটু সিনেমার রিভিউ টিভিউ করবে তাদের জন্য এসব সিনেমা। কিন্তু যাই হোক, সিকান্দারের সেই ক্ষমতা আছে, এবং আমার মনে হয় না ইন্ডিয়ার কোনো স্টারের এই ক্ষমতা আছে যে এভাবে সিনেমা হিট করাতে পারবে। এই কথাটা খুব ভুল, মানে এই কথাটা ভুল, মানে এই কথাটা বেহদ্দ ভুল। মানে এই মুহূর্তে ইন্ডিয়াতে সব থেকে বড় ফ্যান বেস এখন কারোর যদি থাকে, সেটা হচ্ছে গিয়ে প্রভাস আর সালমান খানের হেড অন কলিশন যদি হয় কোনোদিন, যে সালমান খানের সিনেমা রিলিজ করছে আর প্রভাসের সিনেমা রিলিজ করছে, প্রভাস সালমান খানকে কুচলে দিয়ে বেরিয়ে যাবে, মানে পাত্তা পর্যন্ত পাওয়া যাবে না। প্রভাসের সিনেমা প্রথম দিনে 150 কোটি কামায়, সালমান খানের কোন সিনেমা একদিনে 150 কোটির উপরে বক্স অফিস এনেছে? সালমান খান, দেখো আমি না অব্রতা, তোমার যে ব্যাপারটার সাথে আমি এগ্রি করি। সালমান খান সব থেকে বেশি 100 কোটির ফিল্ম দিয়েছে। সালমান খান যখন 100 কোটির ফিল্ম দেওয়া শুরু করেছে, তখন বাকি সবাই বাচ্চা ছিল, আমি পুরো এগ্রি করি। তখন তো প্রভাস পিকচারেও ছিল না, ওয়ান্টেড যখন বার হয়েছে, দাবাং যখন এসছে। কিন্তু সালমান খান নিজেকে আপডেট করেনি, কারণ সে অত্যন্ত অহংকারী একটা মানুষ। সে চিরকালই ভেবেছে আমার ফ্যান বেস আমাকে জিতিয়ে দেবে। প্রভাস যেই বাজেটের ফিল্ম বানিয়েছে, সালমান খানের সিনেমার বাজেট পাওয়া যাচ্ছে না, 500 কোটি তার উপর ইনভেস্ট করতে কেউ রাজি নয়। তার প্রজেক্ট কখনো সেলভ হচ্ছে, কখনো আবার আউট অফ সেলভ আসছে, ঠিক আছে? সেখানে প্রভাসের সাথে সবাই 500 600 700 কোটি সিনেমা করার জন্য রেডি, এবং তারা জানে বক্স অফিস চলে আসবে। তাহলে কি করে সালমান খান সব থেকে বড় সুপারস্টার হয়? আমি তোমাকে একটা জিনিস কল্পনা করতে পারি, সাবস্ক্রাইব করো আমাকে, প্রভাসের পেজটা সাবস্ক্রাইব করো প্লিজ। আমি তোমাকে বলছি, এরকম একটা সিনারিও ভাবো, সালার সিনেমাটা রিলিজ হচ্ছে, ঠিক আছে? সালার তো খুব বিশাল বড় হিট নয়, তো সালার রিলিজ হতে যাচ্ছে। সালারে প্রভাস আছে, ওপেনিং পেয়েছে, আমরা জানি কি হয়েছে। কল্পনা করো যদি সালারে প্রভাসের বদলে সালমান খান থাকতো, এবং সেই সিনেমাটা কত ওপেনিং পেত? আমি তোমাকে বলছি, শোনো, সালমান খান জীবনেও সালারের মতো ফিল্ম করতে পারবে না। সালমান খান জীবনেও অন্য প্রসঙ্গ করতে পারবে কি পারবে না অন্য প্রসঙ্গ। আমি বলছি সালমান খান যদি ওই রকম একটা সিনেমা করে, কার ওপেনিং বেশি আসবে? আরে তুমি যে কোয়েশ্চেনটা করছো নেই না, আমি বলছি প্রভাসেরই বেশি আসবে। তার কারণ হচ্ছে প্রভাসের নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া দুই জায়গাতে কিন্তু সমান ফ্যান বেস এখন। সালমান খানের কিন্তু সাউথে সেই জায়গাটা কিন্তু নেই। নর্থ একটা হিউজ হয়তো ওপেনিং নেবে, আমার কাছে এটা প্রশ্ন করো নর্থ থেকে বেশি ওপেনিং নেবে, সেক্ষেত্রে সালমান খানের সুযোগ রয়েছে। কিন্তু সাউথ আর বলিউড মিলিয়ে যে কালেকশনটা, সেটা কিন্তু কখনোই সালারের প্রভাস করলে যে কালেকশনটা হবে সালমান খান করলে কিন্তু হবে না। মানে এটা আমার মনে হয়, নর্থ সাউথ মিলিয়ে আমি বলছি, মানে কথাটা আর কি। আমি আরো একটা জিনিস বলতে চাই, যত সুপারস্টার আছে আমাদের দেশে, তাদের মধ্যে সব থেকে অলস, সব থেকে অসভ্য এবং সব থেকে
আনডিসিপ্লিনড ডেডিকেশন নেই কোনো সুপারস্টার যদি থাকে, তা সত্ত্বেও ভগবান তাকে অনেক দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে সালমান খান। সে ডিরেক্টরকে নিজের মতো চলতে দেবে না, সে ডিরেক্টরের ভিশন ভিশন বাদ দাও, নিজের কতগুলো গুচ্ছের আলতু ফালতু লোক আছে তাদেরকে কাস্ট করবে, সে ডিকটেট করবে, সে আর্টের প্রতি সে মোটেই দায়বদ্ধ নয়। প্রভাস প্রশান্ত নীলের 4টে কথা শুনবে, রাজামৌলির কাছে ওবিডিয়েন্ট থাকবে, 2 বছর 3 বছর 5 বছর সময় দেবে। সালমান খানের সেই ক্যাপাই নেই, সালমান খানের সেই দমটাই নেই। ওর ট্যালেন্ট প্রচুর রয়েছে, বাট সালমান খান হচ্ছে কি বেসিক্যালি একদম মানে কি বলবো, মানে একদম সমস্ত অ্যাঙ্গেল থেকে ফালতু বলতে যা বোঝায়। ওকে, ও করবেই না, ও এত কিন্তু এফোর্ট দেবেই তুমি না। দেখো বজরঙ্গি ভাইজান বা সুলতানের ক্ষেত্রে তো ডেডিকেশন দিয়েছিল, সেদিক দিয়ে যদি বলো। বজরঙ্গি ভাইজান সুলতানের ক্ষেত্রে যে ডেডিকেশনটা দিয়েছিল, তুই আমাকে বল না, আজকে তো অন্তত 7-8 বছর হয়ে গেছে। সালমান খান তো নিজে তো জানে যে সে বজরঙ্গি ভাইজান সুলতানে যে ডেডিকেশনটা দিয়েছে ওটাই দরকার হয়, সে সেই ডেডিকেশনটা দেয় কোথায়? যেই লোক কনসাসলি বজরঙ্গি ভাইজানের মতো ফিল্মের পরে রাধের মতো বা কিসিকা ভাই কিসিকা গানের মতো ফিল্ম নিয়ে আসতে পারে, ঠিক আছে, আমি কি তাকে সিরিয়াসলি পারবো নিতে? তুই আমাকে এটা বল। হ্যাঁ, এই এই জিনিসটা কিন্তু বাংলাদেশের জিদ্দাও কোথাও গিয়ে করে। তুমি যদি দেখো অসুরের মতো একটা সিনেমা করলো, তারপর করছে আবার একটা এমন সিনেমা যেটা পুরো একটা অন্যরকম, মানে অনেকটা ফ্যান্সদের জন্য সিনেমা করার চেষ্টা দাঁড়া করে। দাঁড়া 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 জিতের যে ব্যাপারটা, অসুর হিট হয়নি তাই ও আবার বাজির মতো ফিল্মে কামব্যাক করেছে। বজরঙ্গি ভাইজান তো হিট করেছে, সুলতান তো হিট করেছে, তাহলে পরের সিনেমাগুলো নয়তো ওই লেভেলে, নয়তো ওর থেকেও ভালো হওয়া উচিত ছিল। সেটা কোথায় হয়েছে? হ্যাঁ, সেটা ঠিক, সেটা বলতে গেলে সেটা লজিক আছে। তুই যদি টাকার কথা যদি বলি, দেখ জিৎ কৃষ্ণকান্তের উইলও করেছে, ঠিক আছে, কিন্তু তার সেটা চলেনি, তার সেটা চলেনি বলে সে আবার ইন্সপেক্টর নটিকে বা প্যান্থার বা বাজির মতো ফিল্ম করতে এসছে। সালমান খান কিন্তু বজরঙ্গি ভাইজান করে সাফল্য পেয়েছে, সুলতান করেও সে সাফল্য পেয়েছে, তারপরেও এরকম নয় যে ওই সিনেমাগুলো ভালো, পাবলিক সাপোর্ট করেনি, পয়সা কামায়নি, তারপরে ও রাধের মতো সিনেমা বানাতো, আমি ওকে দোষ দিতাম না, আমি ওকে একটু দোষ দিতাম না। ওই সিনেমাগুলো হিট করেছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, পয়সা কামিয়েছে, তারপরে ও রাধের মতো সিনেমা গিয়ে বানিয়েছে। ঠিক আছে, রাধের সময় না হয় প্যান্ডেমিক ছিল, তাহলে তুমি কৃতিকা ভাই কৃতিকা জানের মতো ভাটের সিনেমা তুমি কেন করবে? কেউ সাইন করে সে তখন বুঝতে পেরে যায় না যে সিনেমাটা শেষ অব্দি কি, সবসময় বোঝা যায় না। ভালো সিনেমা বানাচ্ছি ভেবেই লোকে সিনেমা সাইন করে, কেউ আমি খারাপ সিনেমা বানাবো ভেবে সিনেমা করতে শুরু করে না, এটা কখনোই হয় না। সে যত যাই তাকে জিতু কমল অপরাধার কাছে চুমু খাবে, কারণ জিতু কমল দিয়ে জানিয়েছে বাবুসোনা ঠিক বক্তব্যটা, ঠিক এই কথাটাই বলেছে। খুব খুশি হবে জিতু কমল ভিডিওটা শেয়ার করতে। জিতো খুশি হবে, জিতো খুশি হবে। যখন মানুষ সিনেমাটা সাইন করেছিলেন তখন তো মানুষ ভালো সিনেমা হবে, খুব দারুণ সিনেমা হবে এটা ভেবেই নিশ্চয়ই সাইন করেছিল, তাই না? অব্রদা, আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি যে যুক্তিটা দিচ্ছ সেই যুক্তিটারও কিছু এক্সেপশন জায়গা আছে। এই যে যুক্তিটা, এই যুক্তিটার সাথে আমি 100% এগ্রি করি। ইভেন কি সালমান খান নিজে এই কথাটা বলেছে একবার, এবং সে যখন বলেছিল সেই কথাটার সাথে আমি এগ্রি পর্যন্ত করেছিলাম। সে বোধহয় টিউবলাইট বা ওই জয় হে, এই দুটোর বোধহয় টিউবলাইটের ফেইলিওরের পর বোধহয় বলেছিল এই কথাটা, ঠিক আছে। টিউবলাইট সিনেমাটাকে কিন্তু আমি খারাপ সিনেমা কিন্তু বলবো না, কারণ সালমান খান অন্যরকম কিছু করার চেষ্টা করেছে, ওর ফ্যানরা অ্যাকসেপ্ট করেনি, ও কিন্তু চেষ্টা করেছে। বা ধরো ভারত বলে যে সিনেমাটা আছে, তোমরা ভারত সিনেমাটা দেখবে, ওটা একটা কোরিয়ান ফিল্ম থেকে রিমেক করেছে, বাট স্টিল আমি ওই সিনেমাটাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করব। অথবা টাইগার 2, ঠিক আছে, সালমান খান কোন সিনেমাতে এফোর্ট দেয় আর কোন সিনেমাতে এফোর্ট দেয় না সেটা সিনেমার প্রথম 10 মিনিটে বুঝতে পারা যায়। সালমান খানের প্রত্যেকটা ভালো সিনেমাতে সালমান খানের বডি ল্যাঙ্গুয়েজ পুরো একরকম, আর খারাপ সিনেমাগুলোতে যেন ও কিছু করছেই না। আর সালমান খান অ্যাকচুয়ালি খুব ট্রান্সপারেন্ট মানুষ, সালমান খানকে দেখে বোঝা যায় যে ভাই ইজ ট্রাইং হার্ড আর ভাই ইজ নট ট্রাইং এট অল। সালমান খানের, আমি কিন্তু অনেকে ভাববে যে আমি সালমান খানের হেটার, আমি বলে দিচ্ছি আমি খিস্তি মারি যে ভারতের মতো সিনেমা হিট হয়নি বলে, ঠিক আছে। ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারটা কত ভালো একটা ক্যারেক্টার ছিল ওই ফিল্মে, ওকে। সালমান খান কিন্তু অনেক ভালো সিনেমা করেছে,
সেগুলো নিয়ে কোনো ডাউট নেই। এখন সালমান খানকে দেখেই মনে হয় সে চেষ্টাও করছে না। এই যে বেবি জনের যে ক্যামিওটা, বেবি জনের ক্যামিওটাতে পুরো বুঝতে পারছি, বা ধরো সিনজাম এগিনের ক্যামিওটা, ভাই সেম চুলদারি নিয়ে চলে এসছে ভাই একই দিনে দুখানা ক্যামিও শুট করতে, ঠিক আছে? তো এটা কোথাও কি আমি সাপোর্ট, দেখো সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে আমার সমস্যা রয়েছে, বাট সেখান থেকে আমি তাকে গালাগালটা দিচ্ছি না। সিনেমাতে সে চেষ্টা আজকাল করা বন্ধ করে দিয়েছে। হি ইজ টু টায়ার্ড অ্যান্ড হি ইজ টু লেজি। ওকে, আমি সিরিয়াসলি জানি না যে স্পাই ফ্র্যাঞ্চাইজিতে এই যে পাঠান ভার্সেস টাইগারে তার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম থাকবে। আমার তো টাইগার থ্রিতেও মনে হয়েছে যে ভাই কাইন্ড অফ ক্যাটরিনা বৌদিকে সামনে দেখে কাইন্ড অফ অ্যাক্টিং ভুলেই গেছে, পুরো ডিপ্রেস। গোটা টাইগার থ্রিতে সালমান খানের কোনো এনার্জি নেই, ওকে দেখে মনে হচ্ছে ক্যাটরিনাকে দেখে দুঃখে চেপেও অ্যাক্টিং করছে লিটারালি। আমি জানতে পারছি না আমি, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার একটা জিনিস তোমরা ভাবো যে আমরা তো এই গোটা পডকাস্ট শুটিং করলাম, সেই গোটা পডকাস্টের মধ্যে সব থেকে বেশি সময় বোধহয় 20% 30% সময় শুধু সালমান খানকে নিয়ে আলোচনা হয়ে গেল। এখনো সালমান খান, তার মানে কতটা ইম্পর্টেন্ট লোক তুমি বোঝো, তাই না? অভ্রদা, তার মানে তুমি বলতে চাইছো জিদ্দাকে নিয়ে আমরা 2-3 মিনিট কথা বলেছি বলে জিদ্দার ইম্পর্টেন্ট নেই? এই জিদ্দা অভ্রদার চ্যানেল আনসাবস্ক্রাইব করো, এক্ষুনি এক্ষুনি আনসাবস্ক্রাইব করো। আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন, হিন্দিতে ফেভারিট অ্যাক্টর কে? প্লিজ বলো। আমার তো অক্ষয় কুমার, সবাই জানে। কি? অক্ষয় কুমার, অক্ষয়, শাহরুখ, সলমান। আচ্ছা, স্বর্ণজ্যোতি? আমার যদি বলি, আমার হিন্দিতে সেরকম ভাবে ফেভারিট কেউ নেই। তাও তিনজন বাঁচতে হলে কাকে বাঁচবে? তিনজন যদি বাঁচতে হয় তাহলে আমি প্রবাবলি হয়তো ঋত্বিক রোশনকে হয়তো আমি বাঁচবো, রণবীর কাপুরকে হয়তো আমি বাঁচবো, আর এখন হয়তো আমি ভিকি কৌশলকে হয়তো আমি বাঁচবো, ঠিক আছে? রণবীর আর ঋত্বিক থাকবে। ওকে, আমিও মনে হয়, আমি তো রণবীর কাপুরকে বাঁচবো অবশ্যই। তার সাথে সাথে রণবীর কাপুরকে যদিও আগে আমি অপছন্দই করতাম, তারপর এদিকে শাহরুখ খান অটোমেটিক চয়েস হিসেবে আসবে, অ্যাক্টর ছাড়াও মানুষ হিসেবেও তো আসবে, তো সেক্ষেত্রে এসে যাবে। থার্ড মনে হয় আমিও খুব ভয় পাচ্ছি যে ভিকি কৌশলকেই বাঁচবো, তবে না বাঁচলে অন্য কাউকে একটু ভাবনা চিন্তা করতে হবে আর কি। আপাতত এই আমারও এটাই পছন্দ। আমি রাজকুমার রাওকে বাঁচতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে রাজকুমার রাওয়ের অনেক ভালো সিনেমা আমি দেখিনি। আয়ুষ্মান খুরানাকে আমার ভীষণ বেশি পেছন পাকা বলে মনে হয়। সিদ্ধার্থ কাপুর বাদ দাও, বরুণ ধাওয়ানকে নিয়েও খুব এক্সপেকটেশন ছিল, সেও কাইন্ড অফ হারিয়ে যাচ্ছে, কি করছে কেউ না। অমিতাভ বচ্চন? না না না, অমিতাভ বচ্চন তো একটুখানি পুরনো সময়। আমি আরে সেরকম ভাবে হলে তো আমার ফেভারিট একটা তো আলাদাই। মনোজ বাজপেয়ী হচ্ছে কি আমার সব থেকে ফেভারিট লোক। ইরফান খান, আরো প্রচুর পার্শ্ব অভিনেতা রয়েছে যাদেরকে আমার বেশি ভালো লাগে। অথবা এই যে বিনীত কুমার সিং, ছাবাতে যাকে নিয়ে এত বেশি মাতামাতি হচ্ছে, এই বিনীত কুমার সিং এর ভাই আমি সব কাজ দেখেছি। ওই লোকটার মতো গেম হ্যাঁ কম আছে। মানে তোমরা মুক্কাবাজ যদি দেখো না, মানে ভাববে যে এই ক্যারেক্টারটা কেউ করতে পারবে না, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, কেউ না। মুক্কাবাজ অভয় দেওয়ালকেও খুব ভালো মনে হয় আমার। অভয় দেওয়াল, অভয় দেওয়াল খুব ভালো, কিন্তু অভয় দেওয়ালের লাস্ট সিনেমা তোমরা কি দেখেছো বলো না? দেখো মনোরমা 6 ফিট আন্ডার, ওটা দেখেই ওর ফ্যান হয়ে গেছিলাম আমি কত বছর আগে। আমি রিসেন্ট টাইমে আমি বলছি যারা এখনো সিনেমা করছে, রিলিভেন্ট যারা, যাদের হারিয়ে গেছে। হ্যাঁ, এখন ইমরান খানের মতো হারিয়ে গেছে। ইমরান খান, অভয় দেওয়ালের মতো পুরোপুরি হারিয়ে গেছে। এক্স্যাক্টলি, ওরকম ভাবে দেখলে ভালো ভালো লোক। বরং আমার তো মনে হয় জন আব্রাহাম, তারপর তোমার ইমরান হাসমি, এদেরকে আরো ভালোভাবে ইউজ করা যেত। এটা আমার মনে হয়। এই দুজন ঠিকঠাক ভাবে বলিউড ইউজই করতে পারেনি। জন আব্রাহামের এক্সপ্রেশন নেই, এখানেই সমস্যা। অভিনয়টা ছাড়া সবই ঠিক আছে। আর ইমরান হাসমির এক্সপ্রেশন আছে, বাকি কিছু নেই, ঠিক আছে? তাও তো জন আব্রাহাম দেখো, তুমি যে জন আব্রাহাম কিন্তু হিরোর চরিত্রে তাও ফিল্ম আসছে। ইমরান হাসমির লাস্ট হিরো হিসেবে কোন ফিল্ম এসছে? ঠিক আছে, সে পুরোপুরি সে ওটির দিকে সুইচ অন করে যাচ্ছে। বা ইমরান হাসমি অ্যাজ এ হিরো কোন ফিল্ম এসছে? বড় মেজর
না না প্রিন্স বলছি একদম আছে শিওর। এটা ওই টাইপের ভিডিও গুলো নয় তো যেগুলো দেখে লোকজন এখনো বলে দাদা প্রিন্সকে রোস্ট করো একটা। সুমিত খানের পোস্ট করেছে, এবার জানি না সে ঢপবাজি করলে আলাদা ব্যাপার। সুমিত খানের কেউ আমির খানের নাম নিচ্ছে না কেন? আমির খানের শোনা, হয়ে আমির গেছে খানকে সবাই। নিয়ে বলতে গেলে পরে আমির খানকে নিয়ে বলতে গেলে পরে এই পডকাস্ট বেলা গড়িয়ে রাত হয়ে যাবে। আমি তোমাকে বলে দিচ্ছি আমার বলিউডের সব থেকে বড় সমস্যা কি, আমার খুব পছন্দের কিছু অভিনেতা ছিল যাদেরকে আমি এখন দু চোখে দেখতে পারি, এবং তার মধ্যে তিনজন যদি আমি কাউকে যদি বলি সেটা হচ্ছে কি আমির খান, অক্ষয় কুমার আর কঙ্গনা রানাউত। এই তিনজনকে আমি আলাদাই লেভেলের ভক্তি করতাম স্কুল কলেজ লাইফে। এখন এদেরকে আমি সহ্য করতে পারি না, নিতে পারি না এদেরকে, ঠিক আছে? তো এই জন্য না বলিউডের হিরোদের নিয়ে মানে খুব ব্যথা পেয়েছি, ঠিক আছে? এদের বিহেভিয়ার, কথাবার্তা, এদের পলিটিক্যাল স্ট্যান্ডে খুব বিচ্ছিরি লেগেছে। ওই জন্য এদেরকে নিয়ে আর কোন রকম মাতামাতি করি না। ওকে, এগুলো তো আমাদের দেখার কথা না, আমাদের তাদের সিনেমা দেখার কথা, সিনেমা দেখে জাজ করা উচিত। পার্সোনাল লাইফ না, আমি সিনেমা দেখেও জাজ যদি করি, একটা সময় ছিল আমির খান যখন রং দে বসন্তীর মতো ফিল্ম আনছে, গাজনির মতো ফিল্ম আনছে, তারে জামিন পরের মতো ফিল্ম নিয়ে আসছে, আজকে সেই আমির খান কোথায়? কারণ দেখো লাল সিং চাড্ডা কেউ যদি আমাকে বলে খুব ভালো সিনেমা, আমি তো তাকে থাপড়া লাগাবো, ঠিক আছে, সোজা। আর কেউ যদি বলে যে পিকে অসাধারণ ফিল্ম, আমার তাকে কিচ্ছু বলার নেই। 3 ইডিয়টসটাও ঠিক আছে। আমির খানকে আমার কখনোই খুব ভালো দারুণ অ্যাক্টর মনে হয়নি। আমার মনে হয়েছে আমির খান সিনেমাগুলো ভালো চুজ করে, সেই হিসাবে ঠিকঠাক আর কি। অ্যাক্টর হিসেবে যে অসাধারণ এরকম আমার কখনোই লাগে না না, আমার কোনো কোনো সময় আমির খানকে একটা অসাধারণ লেগেছে, ঠিক আছে? মানে আমি বলছি যে মানে কেউ গাজনি করছে আর কেউ রং দে বসন্তি করছে, আর তারপরে কেউ উঠে এসে আজকে সারফারোশের মতো ফিল্ম, লাগানের মতো ফিল্ম করছে। আমার আমির খানকে একটা সময় খুব ভার্সেটাইল মনে হতো, ঠিক আছে? মানে একটা সময় আমার কাছে 3টে গানের মধ্যে আমির খান ছিল বেস্ট, শাহরুখ খান তারপরে, সালমান খান তারপরে, ওকে? কিন্তু এখন দাঁড়িয়ে কোনো খানকেই আর ঠিকঠাক করে আমার পোষায় না। ওকে, দেখো সত্যতে ভিকু মাত্রে, মনোজ বাজপেয়ী ছাড়া কল্পনাই করা যায় না, কিন্তু গজনী বা তুমি কি রং দে বসন্তি বললে, ওখানে আমির খান ছাড়া অন্য কাউকে কল্পনা করা যায় না, করা যায় না, ডিফারেন্সটা বলছি। করা যায় না। যাই হোক, চলো আজকে এইসব করে আমরা তো 1 ঘন্টা করে ফেললাম মোটামুটি পডকাস্ট। হ্যাঁ, আজকে এই অবধি থাক, আবার পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে। আমাদের পডকাস্টে যদি মনে হচ্ছে এনার্জি কম, তাহলে এটা বুঝবেন যে আমরা সবাই খুব পরিশ্রান্ত। অভ্রদা আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসে বসেছে। না না, আমি কখনোই পরিশ্রান্ত নই, আমি একদম ফ্রি, আমি ফ্রি, সবসময় ফ্রি, কোনো কাজ নেই আমার, বেকার মানুষ। ওকে ওকে, অভ্রদা নিজের গার্ড কখনোই ডাউন করতে চায় না, বাট আমি আমার গার্ড ডাউন করছি। ভীষণ টায়ার্ড আমি তো ভেঙেই পড়েছি। আমার তো চ্যানেলে 3-4 দিন ধরে ভিডিওই আছে না। ওকে, প্রিন্স সদা ব্যস্ত মানুষ, প্রিন্স দাদা আজকে এসছে, এটাই আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি, ঠিক আছে? তো বলুন আপনাদের কেমন লাগবে। রেগুলারই মোটামুটি আসার, আমরা রেগুলারই আসার চেষ্টা করবো যতটা পারি, কাজকর্ম এ করে, এবং চেষ্টা করবো কোয়ালিটিও মেনটেন রাখার। তো আপনাদের যদি কোয়ালিটি নিয়ে কিছু বলার থাকে, নানা রকম প্রশ্ন মানে বলতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি কি টপিক নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করবো, কি নিয়ে আলোচনা করলে আপনাদের ভালো লাগবে, সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো কেমন লাগলো আজকের পডকাস্ট অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, চলো বাই, টাটা।